ভাবুন, পৃথিবীর কোনো এক অজানা কোণে মাটির গভীরে লুকানো একটি ল্যাব আছে। সেখানে কাজ করছে কিছু অদৃশ্য মানুষ। তাদের কাছে আছে এমন প্রযুক্তি যা সাধারণ কোনো দেশের কাছেও নেই। তারা তৈরি করছে এমন এক ডলার যা এতটাই নিখুঁত, এতটাই বাস্তব যে পৃথিবীর সবচেয়ে আধুনিক স্ক্যানার, এমনকি অভিজ্ঞ ব্যাংকারদেরও চোখ সেটিকে আলাদা করতে পারে না। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। এই রহস্যের কেন্দ্রে আছে একটি দেশ, নর্থ কোরিয়া, পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং বিচ্ছিন্ন রাষ্ট্রগুলোর এক, যার চারপাশেও রয়েছে অসংখ্য নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং অজানা রহস্য। বাইরের দুনিয়ার কাছে এই দেশটি যতটা বন্ধ, ভেতরের দিক থেকে এটি ততটাই জটিল এবং অন্ধকার। আর এই অন্ধকারের গভীরে কাজ করে একটি সংস্থা যার নাম ব্যুরো 39। এটি কোনো সাধারণ অফিস নয়, এটি হলো এমন একটি গোপন ইউনিট যার কাজ হলো যে কোনো উপায়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা, বৈধ হোক বা অবৈধ, আইনের মাধ্যমে হোক বা আইনের বাইরে। তাদের লক্ষ্য একটাই, এই বৈদেশিক মুদ্রা অর্জন করা। বছরের পর বছর গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে আসছে এই ব্যুরো 39-এর হাত রয়েছে বিশ্বের সবচেয়ে নিখুঁত জাল ডলার তৈরির পেছনে, যেগুলো পরিচিত সুপার নোট নামে। এমন নোট যা শুধু বাজারে ছড়ায় না, বরং ধীরে ধীরে মিশে যায় বৈশ্বিক অর্থনীতির ভেতরে। কিন্তু এখানেই শেষ নয়, সময়ের সাথে সাথে এই গোপন সংস্থাটি বদলে ফেলেছে তার কৌশল। কাগজের নোট থেকে তারা চলে গেছে ডিজিটাল জগতে। হ্যাকিং, ব্যাংক ডাকাতি এবং ক্রিপ্টোকারেন্সি চুরির মতো আধুনিক অপরাধে। এখন তারা শুধু একটি দেশের গোপন ইউনিট নয়, বরং একটি বৈশ্বিক ছায়া নেটওয়ার্ক, যার প্রভাব ছড়িয়ে আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই যে $100 নোটটি দেখছেন, একে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কারেন্সি। এর প্রতিটি ফাইবার, সিকিউরিটি থ্রেড এবং ওয়াটারমার্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি নকল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই মুহূর্তে পৃথিবীর কোনো এক প্রান্তে হয়তো কোনো অন্ধকার ল্যাবে মাটির নিচের গোপন ফ্যাক্টরিতে এই নোটটি হুবহু কপি করা হচ্ছে। ব্যুরো 39-এর গল্প শুরু হয় 1974 সালে। কিম জং উনের বাবা কিম জং ইল এই গোপন বিভাগটি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল একটি, যে কোনো উপায়ে কিম পরিবারের জন্য হার্ড ক্যাশ বা বৈদেশিক মুদ্রা জোগাড় করা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ব্যুরো 39 হলো উত্তর কোরিয়ার পার্সোনাল এটিএম। কিন্তু তাদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অস্ত্র ছিল সুপার নোট। সুপার নোট আসলে কি? এটি এমন এক জাল নোট যা খালি চোখে তো বটে, এমনকি উন্নত মানের ডিটেকশন মেশিনও ধরা পড়ে না। এই নোট তৈরি করার জন্য উত্তর কোরিয়া যে প্রযুক্তি ব্যবহার করেছিল তা অবিশ্বাস্য। প্রথমত তারা সুইজারল্যান্ড থেকে জিওরি ইন্টারগ্লিও প্রেস জোগাড় করে। মজার বিষয় হলো যুক্তরাষ্ট্রের ফেডারেশন রিজার্ভ ঠিক এই মেশিনটাই ব্যবহার করে আসল ডলার ছাপাতে। এই মেশিনগুলো বাজারে কিনতে পাওয়া যায় না, এগুলো শুধু সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর জন্যই সংরক্ষিত। উত্তর কোরিয়া কীভাবে এটি জোগাড় করেছিল তা আজও এক রহস্য। ডলারের হাত দিলে যে খসখসে ভাব পাওয়া যায় তাকে বলা হয় ইন্টারগ্লিও প্রিন্টিং। উত্তর কোরিয়ার সুপার নোটগুলোতে এই রিসার্চগুলো একদম নিখুঁত ছিল। ডলারে কালার শিফটিং ইঙ্ক ব্যবহার করা হয়, যা কাজ করলে তামাটা থেকে সবুজ দেখায়। এটি বানায় একটি মাত্র সুইস কোম্পানি। উত্তর কোরিয়া সেই কালির গোপন রাসায়নিক সংকেত ডিকোড করে ফেলেছিল। ফরেন্সিক ল্যাবে দেখা গেছে সুপার নোটের কালি ম্যাগনেটিক এবং ইন্টারফারেন্স সিগনেচার আসল ডলারের সাথে 100% মিলে যায়। 2005 সালে জার্মানির এক নোট বিশেষজ্ঞ ক্লুজ ব্যান্ডার বলেছিলেন, উত্তর কোরিয়া তৈরি নোটগুলোতে এতটাই ভালো যে তারা আসলে আসল ডলারের চেয়ে বেশি প্রফেশনাল। এমনকি আমেরিকান সরকার যখন তাদের ডলারের ডিজাইন পরিবর্তন করে নতুন সিকিউরিটি ফিচার যোগ করত, ব্যুরো 39 কয়েক মাসের মধ্যে সেই নতুন ডিজাইনও কপি করে বাজারে ছেড়ে দিত। 2005 সালের পর আমেরিকার প্রশাসন যখন উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ফ্রিজ করতে শুরু করে, তখন ব্যুরো 39 তাদের রণকৌশল বদলে ফেলে। তারা বুঝলো ভৌত বা কাগজে টাকা পাচার করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ। এর চেয়ে ডিজিটাল উপায়ে টাকা চুরি করা অনেক বেশি লাভজনক। এভাবেই জন্ম হয় লাজারাস গ্রুপের। উত্তর কোরিয়া তাদের সবচেয়ে মেধাবী গণিতবিদ এবং প্রোগ্রামারদের ছোটবেলা থেকেই বেছে নেয়। তাদের পিয়ংইয়ংয়ের নামী বিশ্ববিদ্যালয়ে 6 বছরের কঠোর হ্যাকিং ট্রেনিং দেওয়া হয়। এদের একমাত্র লক্ষ্য বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা থেকে টাকা লুটে নেওয়া। 2016 সালে 5 ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশে যখন ছুটির আমেজ উপভোগ করছে, তখন লাজারাস গ্রুপের হ্যাকাররা বাংলাদেশের ব্যাংকের সুইফট সিস্টেমে ঢুকে পড়ে। তারা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের 25টি ভুয়া মেসেজ পাঠিয়ে প্রায় $1 মিলিয়ন সরানোর নির্দেশ দেয়। কিন্তু ভাগ্যের ফেরে একটি স্পেলিং ভুলের কারণে তাদের অধিকাংশ ট্রানজ্যাকশন আটকে যায়। তবুও তারা $81 মিলিয়ন ফিলিপিনের কেসুনের মাধ্যমে পাচার করতে সক্ষম হয়। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় ব্যাংক ডাকাতি এবং আজ পর্যন্ত সেই টাকার অধিকাংশ উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যুরো 39-এর ডালপালা শুধু ডলার ছাপানো বা হ্যাকিংয়ের থেমে নেই। তাদের আয়ের আরও কিছু বিচিত্র উৎস আছে যা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে। সারা বিশ্বের, বিশেষ করে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর কোরিয়ার 130টিরও বেশি রেস্টুরেন্ট আছে। এখানে সুন্দরী তরুণীরা গান গায়, নাচ করে এবং খাবার পরিবেশন করে। কিন্তু এই মেয়েদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং তাদের উপর 24 ঘন্টা নজরদারি করা হয়। এই রেস্টুরেন্টগুলো থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার সরাসরি পিয়ংইয়ংয়ে পৌঁছায়। ডিফেক্টরদের মতে এই রেস্টুরেন্টগুলোতে আসলে ইন্টেলিজেন্স গোয়েন্দাগিরির জায়গা, যেখানে বিদেশি ব্যবসায়ীদের থেকে তথ্য চুরি করা হয়। আর বিমা জালিয়াতির কথা বললে আপনি অবাক হবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিমা কোম্পানি ইউরোপের বড় বড় কোম্পানির সাথে রি-ইন্স্যুরেন্স করে। এরপর তারা কৃত্রিমভাবে হেলিকপ্টার ক্র্যাশ বা ফ্যাক্টরি দুর্ঘটনার রিপোর্ট তৈরি করে।
যখন ইউরোপীয় কোম্পানিগুলো টাকা দিতে অস্বীকার করে তখন ব্যুরো 39 সরাসরি লন্ডন কোর্টে মামলা করে দেয়। অদ্ভুত বিষয় হলো তাদের ডকুমেন্টস এতই নিখুঁত থাকে যে ব্রিটিশ আদালত তাদের 43 মিলিয়ন ইউরো পেমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল, অর্থাৎ তারা আইনি পথে ডাকাতি করে। 2022 এবং 24 সালে এসে ব্যুরো 39 তাদের সবচেয়ে বড় হাতিয়ার খুঁজে পেয়েছে ক্রিপ্টোকারেন্সি। কাগজের টাকা বহন করা চেয়ে ক্রিপ্টোকারেন্সি চুরি করা এবং মিক্সিং সার্ভারের মাধ্যমে তা গায়েব করে দেওয়া অনেক সহজ। রুনিন নেটওয়ার্ক থেকে $620 মিলিয়ন চুরি হোক বা বাইবিট থেকে $1.5 বিলিয়ন ডাকাতি, লাজারাস গ্রুপ এখন বিশ্বের 1 নম্বর ক্রিপ্টো থ্রেট। 2024 সালের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে যত ক্রিপ্টো চুরি হয়েছে তার 1/3 করেছে এই ব্যুরো 39। তারা এখন আর শুধু একটি দেশ নয়, তারা এখন বিশ্বের বৃহত্তম ডিজিটাল অপরাধী সিন্ডিকেট। উত্তর কোরিয়ার উপর শত শত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা কিভাবে আজও টিকে আছে, এর উত্তর লুকিয়ে আছে এই ব্যুরো 39 অন্ধ কুঠুরিতে। একটি সার্বভৌম রাষ্ট্র যখন নিজে একটি হ্যাকিং গ্যাং বা ক্রিমিনাল কার্টেলের মতো কাজ করে তখন আন্তর্জাতিক আইনের পরিধি সেখানে হার মেনে যায়। আপনি হয়তো ভাবছেন আপনার মানিব্যাগে থাকা ডলারটি আসল, কিন্তু কে জানে হয়তো সেটিও ব্যুরো 39 কোনো এক মাস্টারপিস। পৃথিবীর এই গোপন অর্থনৈতিক যুদ্ধের অবসান কোথায় তা কেউ জানে না। রহস্য জোটের আজকের এই পর্ব আপনার কাছে কেমন লাগলো? আপনি কি মনে করেন উত্তর কোরিয়াকে ডিজিটাল ডাকাতি থেকে কখনো থামানো সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো রহস্য নিয়ে।